সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হুসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডিএমআরসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই করোনা মহামারীর সময় আমরা আমাদের দৈনন্দিন যে শিক্ষা কার্যক্রম তা ব্যাহত হওয়ার কারণে আমরা অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং তোমাদের ভবিষ্যৎ পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রস্তুত হবে। তো আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, মানবন্টন ও সিলেবাস। সৃজনশীল প্রশ্ন আমাদের 70 নম্বর, মোট 11টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান 10। বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর, মোট 30টি প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। আশা করি তোমরা আমাদের সিলেবাসের মান বন্টনটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ মান বন্টন নিয়ে আলোচনা করছিলাম আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দ্বিতীয় পত্রের। এখন আমরা পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করব। সিলেবাসে যাওয়ার আগে আমরা আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র, যে দ্বিতীয় পার্টটি আমরা পড়বো, আসলে এখান থেকে আমরা কি শিখবো, এটা আমাদের জন্য কি কি উপকারে আসতে পারে। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমত বলবো যে আমাদের এই বিষয়, যে দ্বিতীয় পত্র, যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি, এই অংশটা ভালোভাবে আমরা অধ্যয়ন করতে পারি, তাহলে তোমরা যারা ভবিষ্যতে ভার্সিটি অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছো, বা যাদের ভিশন ঢাকা ইউনিভার্সিটির মতো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করবা, সেখানে যে ভর্তি পরীক্ষায় যে প্রায় তোমাদের 50 নাম্বার জেনারেল নলেজের থাকে, সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানের প্রায় 40% তুমি এই অংশ থেকে পাবা। তো এই অংশটার গুরুত্ব অনেক বেশি। সেই গুরুত্ব থেকে আমি তোমাদেরকে বলবো যে এই অংশটা যেমন গুরুত্ব রাখে, তেমনি ভাবে পড়ে অনেক ইতিহাস আমাদের দেশের সাথে, আমাদের এই ভূখণ্ডের সাথে সম্পৃক্ত, আমাদের এই ভারত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে সম্পৃক্ত যে ইতিহাসগুলো, সেগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। পাশাপাশি আমাদের যে সূত্র ধরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমাদের 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই ইতিহাসটাও আমাদের এই পার্টের অন্তর্ভুক্ত। তো চলে আমরা এখন আমাদের সিলেবাসে কি কি রয়েছে আমরা একটু চোখ বুলিয়ে নিই। তো প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, 712 থেকে নিয়ে 1206। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা কিভাবে হয়েছে আমরা যখন প্রথম পত্র পড়েছিলাম, সেখান থেকে আমরা কিছুটা ধারণা নিয়েছি যে ওমাইয়া শাসন আমলে ওমাইয়াদের সর্বশ্রেষ্ঠ খলিফা আব্দুল মালিকের ছেলে খলিফা আল ওয়ালিদের সময় তার প্রাদেশিক শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এর নেতৃত্বে, হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে তারই জামাতা মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে এই ভারত উপমহাদেশে আসেন। এসে তিনি সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে তিনি সিন্ধু জয় করেন। সেই যে তিনি এজ এ মুসলিম হিসেবে
ভারতে এসে সিন্ধুতে এসে সিন্ধু জয় করলেন। এই জয় করার মধ্য দিয়ে মুসলিম আগমনের একটা বীজ তিনি রোপণ করলেন। আর তার ওই ধারাবাহিকতায় মুসলমানরা এই ভারতবর্ষে সালতানাত যুগের সৃষ্টি করে। এরপরে মোগলরা আসে, মোগলদের পরে ব্রিটিশরা কোম্পানি ও উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এরপরে সেই সূত্রে পাকিস্তান এবং ইন্ডিয়া নামে দুটো রাষ্ট্রের জন্ম হয়। সেই ধারাবাহিকতা আমাদের বাংলাদেশের জন্ম হয়, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তাহলে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা যে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে। মোহাম্মদ বিন কাসিমের পরে গজনীর সুলতান মাহমুদ এই ভারতবর্ষে আসেন। তিনি 17 বার এই ভারত উপমহাদেশে আক্রমণ করেন এবং 17 বারই তিনি জয়ী হন। মোহাম্মদ বিন কাসিম, তারপরে সুলতান মাহমুদ, ওনারা কেউ কিন্তু এই ভারত উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। ওনারা এসেছেন, জয় করেছেন, কিছুদিন ছিলেন, আবার চলে গিয়েছেন। সুলতান মাহমুদের পরে গৌড় বংশের অন্যতম শাসক মুইজউদ্দিন মোহাম্মদ গৌড়ি আসেন এই ভারত অঞ্চলে। তিনি এসে ভারতের রাজপুতদের সাথে যুদ্ধ করে তিনি প্রথম যুদ্ধে পরাজিত হন। তরাইনের প্রথম যুদ্ধে তিনি পরাজিত হন। অতঃপর তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুতদের পরাজিত করে 1206 খ্রিস্টাব্দে তিনি তার মাধ্যমে এই ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার, মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা ধারাবাহিকতা শুরু হয়। আর তিনি যে পথ দেখিয়ে যান, তার দেখানো পথে তার কৃতদাস কুতুবউদ্দিন আইবেক এই ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে প্রথম অধ্যায়ে আমরা যে অংশগুলো পড়ব, প্রথমত আমরা এখান থেকে পড়ব যে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। ভারতের ভৌগোলিক অবস্থান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হলো দিল্লি সালতানাত যুগ। সময়কাল হলো 1206 থেকে নিয়ে 1526। এই দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরির কৃতদাস কুতুবউদ্দিন আইবেক। 1206 থেকে নিয়ে 1526 খ্রিস্টাব্দের মধ্যে, এই সময়কালের মধ্যে দিল্লি সালতানাতে 5টি বংশ শাসন কার্য পরিচালনা করে। এক নম্বর হলো মামলুক বংশ। মামলুক এটা ফার্সি শব্দ, যার শব্দের অর্থ হলো দাস, থেকে আমরা দাস বংশ বলতে পারি। এরপরে আসে খুলজি বংশ। খুলজিদের পরে আসে তুগলুক বংশ। তুগলুকের পরে আসে সৈয়দ বংশ। এরপরে হলো লোদি বংশ। তাহলে এই 5টি বংশ ক্রমান্বয়ে এই দিল্লি সালতানাত যুগে তাদের শাসন কার্য পরিচালনা করে। তাহলে আমরা যখন বিস্তারিত আলোচনা যাব, তখন আমরা বিস্তারিত জানব। তৃতীয় অধ্যায় রয়েছে ভারত উপমহাদেশে মুঘল শাসন। সময়কাল হলো 1526 থেকে নিয়ে 1858। ভারত উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের সর্বশেষ বংশ লোদি, এই লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদিকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারত উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা করে। 1526 থেকে নিয়ে সেই শাসন ব্যবস্থা ভারত উপমহাদেশে মুসলমানরা প্রায় 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যান। তাহলে
এই অংশটি থেকে আমরা যে ভারত উপমহাদেশের বিখ্যাত সম্রাট জাহাঙ্গীর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, যাকে আকবর দ্য গ্রেটও বলা হয়, তারপরে আওরঙ্গজেব, সম্রাট শাহজাহান, যিনি স্ত্রীকে ভালোবাসার স্বরূপ তাজমহল তৈরি করেছিলেন, এই সকল ইতিহাস আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এরপর হলো চতুর্থ অধ্যায় হলো বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন, যার সময়কাল 1757 থেকে নিয়ে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলায় কোম্পানি শাসন শুরু হয় এই 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্র কারণে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে। যে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয় তারই সেনাপতি মীর জাফরের কারণে, যে সেদিন 1757 সালে 23শে জুলাই এই বাংলা তথা ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এই কোম্পানির হাতে। এই কোম্পানি 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের কর্তৃত্ব ধরে রাখে। 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ রানী সেখানে নতুন করে শাসন ব্যবস্থা চালু করেন, আর সেটা উপনিবেশিক শাসন ব্রিটিশদের অধীনে সেখানে প্রায় 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 90 বছর তারা এই শাসন কার্য পরিচালনা করেন। তাহলে 1757 থেকে 1947 প্রায় 190 বছর এই কোম্পানি এবং উপনিবেশিক শাসনের অধীনে ছিল এই অঞ্চল। 1947 খ্রিস্টাব্দে পরে এই অঞ্চলের রাজনৈতিক ধারা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, আর সেটা আমরা দেখতে পাই পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস ও পাকিস্তান আমল। পঞ্চম অধ্যায় হচ্ছে বাংলার ইতিহাস ও পাকিস্তান আমল, সময়কাল 1947 থেকে নিয়ে 71। যে ব্রিটিশ শাসনের শেষ দিকে যে ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ সবকিছুকে বিবেচনা করে ব্রিটিশরা এই অঞ্চলে দুটো রাষ্ট্রের জন্ম দেন। যে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়, যে পাকিস্তানের একটা অংশ ছিল আমাদের বর্তমান এই বাংলাদেশ, তাকে তৎকালীন বলা হতো পূর্ব পাকিস্তান। 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয় ভারত। তো 1947 সাল থেকে আমরা এই যে পূর্ব বাংলা 1971 সাল পর্যন্ত পাকিস্তানের অধীনে ছিল। বাট এই যে সময়কাল, এই 21 বছরের শাসন ছিল অবিচার, অত্যাচার, নিপীড়ন করে আমাদেরকে এই পাকিস্তান শাসকরা আমাদেরকে শাসন করেছিল। তো কিভাবে তারা অত্যাচার নির্যাতন চালিয়ে আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল, এই বিষয়ে আমরা পঞ্চম অধ্যায়ে জানতে পারব। এবং পঞ্চম অধ্যায়ে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো 52 ভাষা আন্দোলন। যে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করেছিল, যেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এই অঞ্চলের মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষ 1971 সালে এই পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়েছিল এবং আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিল। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখব স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ যে আমাদের স্বাধীন বাংলাদেশ
দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন হয়েছিল তারও ইতিহাস আমরা এই অধ্যায়ে জানতে পারবো। তাহলে আশা করি তোমরা পুরো সিলেবাস সম্পর্কে একটু ধারণা পেয়েছো। এখন আমি তোমাদেরকে সিলেবাসের পাশাপাশি আমাদের ইন্ট্রোডাকশন পর্যায়ে কিছু কথা বলবো। সেটা হলো আমাদের যে ভারত উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সম্পর্কিত আলোচনায়, যেহেতু আমাদের এই অংশ অন্তর্ভুক্ত, তো সেখান থেকে আমি কিছু আলোচনা করতে চাই। যে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা তার আগে যে এই অঞ্চলের অবস্থা কি ছিল 712 খ্রিস্টাব্দে, অর্থাৎ ওই সময়ের পূর্বে, যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই অঞ্চলকে বলেছেন ইথোলজিক্যাল মিউজিয়াম। ইথোলজিক্যাল মিউজিয়াম দ্যাট মিনস নৃতাত্ত্বিক জাদুঘর। তিনি অর্থাৎ এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থা, মানুষের আচার আচরণ, মানুষের রীতিনীতি দেখে তিনি এই অঞ্চলকে বলেছেন ইথোলজিক্যাল মিউজিয়াম, নৃতাত্ত্বিক জাদুঘর। এবং অনেক ঐতিহাসিক এই অঞ্চলের মানুষের ধর্ম, কর্ম, মানুষের বসবাস, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের সংস্কৃতি, মানুষের রাজনীতি, মানুষের অর্থনীতি সবকিছু বিবেচনা করে তারা একটা কমেন্টস এই অঞ্চল নিয়ে করেছিলেন। সেটি হলো ডাইভার্সিটি ইন দ্য ইউনিটি। ডাইভার্সিটি ইন দ্য ইউনিটি দ্যাট মিনস একতার মধ্যে ভিন্নতা। একতার মধ্যে ভিন্নতা অর্থাৎ এই সাবকন্টিনেন্ট, এই ভারত উপমহাদেশ একটা অঞ্চল, এখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে। এখানে মুসলিমরা এই অঞ্চলে আসার আগে এই অঞ্চলের হিন্দু ধর্ম প্রধান ধর্ম ছিল, এরপরে বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল, এগুলো প্রধান ধর্ম ছিল। এগুলোর পাশাপাশি আরো অন্যান্য ধর্ম ছিল। এই যে ভিন্ন ভিন্ন ধর্মীয় অনুশাসন, ধর্মীয় ব্যবস্থা থাকার পরেও এই অঞ্চলের মানুষের মধ্যে একটা একতা ছিল। মানুষ একতাবদ্ধ হয়ে বসবাস করছিল, যার কারণে ঐতিহাসিকরা এই অঞ্চলকে ডাইভার্সিটি ইন দ্য ইউনিটি বলে অভিহিত করেছে। তো ভারত উপমহাদেশ, এটাকে ভারত উপমহাদেশ বর্তমান আমরা যে ভারতকে মিন করছি সেটাই না। ভারত উপমহাদেশ আমরা বর্তমান যে ভারতকে মিন করছি সেটা না। ভারত উপমহাদেশ বলতে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, বলা যায় সার্কভুক্ত যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোই তৎকালীন সময় ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই দ্বিতীয় পত্র পড়ার মাধ্যমে আমরা এই পুরো সার্কভুক্ত, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নামক একটা অর্গানাইজেশন, অর্থাৎ এই সার্কের অন্তর্ভুক্ত 8টি রাষ্ট্র, সর্বশেষ রাষ্ট্র আফগানিস্তান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর আন্তঃসম্পর্ক, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। তো এই সার্কভুক্ত রাষ্ট্রগুলোই মূলত এই ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল। মুসলিমরা এই অঞ্চলে আসার পূর্বে এই অঞ্চলের রাজনীতি ছিল সাধারণত রাজতান্ত্রিক। ক্ষুদ্র ক্ষুদ্র রাজারা, ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ এই অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থাকে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। আবার এই অঞ্চলের মানুষের
অর্থনীতি ছিল কৃষি নির্ভর। আমরা বলতে পারি যে আমাদের ইতিহাসের একটি ধারা আমরা বলি যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়। যে অঞ্চলের মানুষের অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়, অর্থাৎ একটা গ্রামের ভিতরেই অর্থনীতির সকল কিছুই পাওয়া যেত। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়। এই অঞ্চলের মানুষের সমাজনীতি ছিল সম্পূর্ণ ধর্মকে কেন্দ্র করে। এখানকার সমাজ ব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা। আর এই ধর্মের কারণে সেখানে সামাজিক শ্রেণী বিভাজনের সৃষ্টি হয়, সেখানে বিভিন্ন প্রথার সৃষ্টি হয়। অর্থাৎ শ্রেণী বিভাজনটা এমন ছিল যে সনাতন ধর্মকে কেন্দ্র করে এখানে 4টা শ্রেণীর উদ্ভব হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটাকে আমরা সামাজিক বিভাজনও বলতে পারি, আবার ধর্মীয় বিভাজনও বলা যায়। এই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক অবস্থা ছিল ধর্মকে কেন্দ্র করে। তাহলে তাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সবকিছু থাকার পরেও তারা জ্ঞান বিজ্ঞানও অনেকটা উজ্জীবিত ছিল। আমরা সেটা বলতে পারি যে আমরা সভ্যতার অংশে পড়েছি যে শূন্য এবং দশমিকের ধারণা দেন ভারত উপমহাদেশের লোকেরা। তাহলে আশা করি তোমরা অনেক ইচ্ছা নিয়ে, অনেক আগ্রহ নিয়ে আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি 2য় পত্রটি পড়বে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সর্বোচ্চ রেজাল্ট, ফলাফল তোমরা অর্জন করবে। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসা বাড়িতে অবস্থান করবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে পড়ালেখার জন্য। বাসা বাড়িতে থেকে একটু পড়ালেখা করে নিজেদেরকে পড়ালেখার মধ্যে রাখবে, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।